আপনাদের মিস্টিক্যাল বেঙ্গলি চ্যানেলের আরেকটি নতুন পর্বে স্বাগত। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ইউজিসি নেটের যে প্রথম পেপার রয়েছে সেই প্রথম পেপারের যে সাবজেক্ট আছে টিচিং অ্যাপটিটিউড, তার প্রশ্ন উত্তর সম্পর্কে আমরা জানব। যে কেমন ধরনের প্রশ্ন আসে, কিভাবে তার উত্তর দিতে হবে, সেগুলোকে নিয়ে আমরা আলোচনা করব। আমরা টিচিং অ্যাপটিটিউড ক্লাসটা দুটো পর্বে আলোচনা করেছি, প্রয়োজনে আপনারা দেখে আসতে পারেন। আর এই টিচিং অ্যাপটিটিউড নিয়ে যে প্রশ্ন উত্তর পর্ব আমরা শুরু করছি, সেটা প্রায় 3টে ক্লাসে আলোচনা করব। আজকে তার প্রথম পর্ব। তো চলুন ক্লাসটা শুরু করা যাক। দেখি কেমন ধরনের প্রশ্ন আসে এবং কিভাবে তার উত্তর দিতে হবে। প্রথম যে প্রশ্নটি সেটি হচ্ছে, হুইচ অফ দ্য ফলোয়িং সেট অফ স্টেটমেন্টস বেসড represents the nature and objectives of teaching and learning। এর অর্থ কি? নিচের কোন বক্তব্যগুলো শিক্ষাদান এবং শিখনের প্রকৃতি ও উদ্দেশ্যকে সবচেয়ে ভালোভাবে উপস্থাপন করে? অর্থাৎ শিক্ষাদান বিষয়টা কি এবং শিখন বিষয়টা কি, এর কি উদ্দেশ্য, সেটা এই যে এ বি সি ডি ই করে যে 5টি স্টেটমেন্ট রয়েছে, তার মধ্যে কোন স্টেটমেন্টগুলো সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট, সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। তো প্রত্যেকটা অপশন বা স্টেটমেন্টকে নিয়ে আমরা আলোচনা করব এবং আমরা জানার চেষ্টা করব যে প্রশ্নটি বা স্টেটমেন্টটি রয়েছে সেই স্টেটমেন্ট অনুসারে কোন অপশনগুলো সঠিকভাবে ম্যাচ করবে। তো প্রথম অপশনটি দেখো রয়েছে, টিচিং ইজ লাইক সেলিং অ্যান্ড লার্নিং ইজ লাইক বাইং। মানে কি? শিক্ষাদান হলো বিক্রয় করার মতো এবং শিখন হলো ক্রয় করার মতো। এরপরের যে স্টেটমেন্টটি রয়েছে সেটি হচ্ছে, টিচিং ইজ এ সোশ্যাল অ্যাক্ট হোয়াইল লার্নিং ইজ এ পার্সোনাল অ্যাক্ট। শিক্ষাদান একটি সামাজিক কাজ, যেখানে শিখন একটি ব্যক্তিগত কাজ। এরপরের যে স্টেটমেন্টটি রয়েছে সেটি হচ্ছে, টিচিং ইমপ্লাইজ লার্নিং হোয়ারাজ লার্নিং ডাজ নট ইমপ্লাই টিচিং। এর মানে কি? শিক্ষাদানের মধ্যে শিখন নিহত থাকে, কিন্তু শিখনের মধ্যে শিক্ষাদান নিহত থাকে না। এর পরের অপশনটি কি আছে, টিচিং ইজ এ কাইন্ড অফ ডেলিভারি অফ নলেজ হোয়াইল লার্নিং ইজ লাইক রিসিভিং ইট। মানে শিক্ষাদান হলো এক প্রকার জ্ঞান সরবরাহ করা এবং শিখন হলো তা গ্রহণ করা। এর পরের যে অপশনটি আছে ই, সেটি হচ্ছে, টিচিং ইজ অ্যান ইন্টারেকশন অ্যান্ড ইজ ট্রাডিক ইন নেচার হোয়ারাজ লার্নিং ইজ অ্যান অ্যাক্টিভ এনগেজমেন্ট ইন এ সাবজেক্ট ডোমেন। মানে কি? শিক্ষাদান একটি পারস্পরিক মিথস্ক্রিয়া, মানে শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে একটা আদান প্রদানের প্রক্রিয়া। এটি প্রকৃতগতভাবে ত্রিমুখী। ত্রিমুখী বলতে কি কি বিষয় এর সাথে জড়িত থাকে? না, শিক্ষক, ছাত্র এবং পাঠ্যক্রম, যেখানে শিখন হলো কোনো একটি বিষয়ের উপর সক্রিয়ভাবে নিয়োজিত হওয়া। হয়ে যাচ্ছে? তাই শিক্ষাদান সবসময় শিক্ষণের সাথে কিন্তু যুক্ত নাও থাকতে পারে। এই সঠিক অপশনগুলো খুঁজে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। যেমন এতে আছে এ ডি এবং ই হবে, বিতে আছে বি সি ই হবে, না সিতে আছে এ বি সি হবে, না ডিতে আছে এ বি ডি হবে। তো চলুন দেখা যাক কোন অপশনগুলো সঠিক। তো আমরা আলোচনা করলেই এর উত্তর পেয়ে যাব। প্রথম যে অপশনটি আছে সেটি হচ্ছে, টিচিং ইজ লাইক সেলিং অ্যান্ড লার্নিং ইজ লাইক বাইং। মানে এর প্রথম অপশনটির মানে কি হবে, যে শিক্ষাদান বিক্রয় করার মতো এবং শেখা কেনার মতো। আসলে বিষয়টা কেমন? না, এটি একটি অবশ্যই বাণিজ্যিক ধারণা, আর যা শিক্ষাক্ষেত্রে সাধারণভাবে গ্রহণযোগ্য হয় না। জ্ঞান কোনোদিনই পণ্য হতে পারে না যা টাকা দিয়ে বা বাজারের মতো লেনদেন করা যেতে পারে। তাই উপরের প্রশ্নটি অবশ্যই সঠিক হবে না। তাহলে আমরা অবশ্যই পাশে এটিকে কেটে রাখতে পারি। এরপরে
বি অপশনটি নিয়ে আলোচনা করব। টিচিং ইজ এ সোশ্যাল অ্যাক্ট হোয়াইল লার্নিং ইজ এ পার্সোনাল অ্যাক্ট। মানে কি, শিক্ষাদান একটি সামাজিক কাজ এবং শেখা একটি ব্যক্তিগত কাজ। বিষয়টা কি না, শিক্ষাদান একটি সামাজিক প্রক্রিয়া, কারণ এখানে শিক্ষক এবং শিক্ষার্থীর মধ্যে একটা পারস্পরিক সম্পর্ক ঘটে থাকে এবং এটি সমাজের প্রয়োজনে পরিচালিত হয়। কিন্তু শেখা বা শিখন হলো একটি অভ্যন্তরীণ মানসিক প্রক্রিয়া যা একজন মানুষ ব্যক্তিগতভাবে নিজের মনের মধ্যে সম্পন্ন করে থাকেন। তাই অনেক সময় আপনারা দেখবেন যে সমাজের আশেপাশেও অনেক মানুষ আছেন যারা প্রথাগত শিক্ষায় শিক্ষিত না হয়েও দুর্দান্ত কথা বলতে পারেন, দুর্দান্ত কবিতা লিখতে পারেন, দুর্দান্ত রচনা লিখতে পারেন, দুর্দান্ত ছবি আঁকতে পারেন। এগুলো সবকটাই কিন্তু এই যে শিখনের মধ্যে পড়ে। তাই এই বিবৃতিটি সঠিক একদম। অর্থাৎ শিক্ষাদান একটি সামাজিক প্রক্রিয়া অবশ্যই, এবং এখানে শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে একটি সম্পর্ক ঘটে, এটি সমাজের প্রয়োজনেই পরিচালিত হয়ে থাকে। কিন্তু শেখা বা শিখন হলো একটি অভ্যন্তরীণ মানসিক প্রক্রিয়া যা একজন মানুষ ব্যক্তিগতভাবে নিজের মধ্যে সম্পন্ন করে থাকেন। তাই তাই এই স্টেটমেন্টটি সঠিক। তাহলে আমরা একটা টিকমার্ক দিয়ে রাখি। এরপরে সি অপশনটিকে নিয়ে আমরা আলোচনা করব। সি অপশনে কি আছে না, টিচিং ইমপ্লাইজ লার্নিং whereas লার্নিং ডাজ নট ইমপ্লাই টিচিং। মানে শিক্ষাদানের মধ্যে শেখা অন্তর্নিহিত, কিন্তু শেখার জন্য সবসময় শিক্ষাদান প্রয়োজন হয় না। অর্থাৎ শিক্ষাদানের মধ্যে শেখা সবসময় থাকবেই, কিন্তু শেখার জন্য সবসময় শিক্ষাদানের প্রয়োজন নাও হতে পারে। বিষয়টা একটু আলোচনা করা যাক। একজন শিক্ষকের মূল লক্ষ্যই হবে শিক্ষার্থীকে কিছু শেখানো। যদি শিক্ষার্থী কিছুই না শেখে তবে শিক্ষকের চেষ্টা ব্যর্থ বলে প্রতিপন্ন হবে। কিন্তু একজন মানুষ কোনো শিক্ষক ছাড়াই নিজের অভিজ্ঞতা বা পরিবেশ থেকে অনেক কিছু শিখতে পারেন। আমরা আশেপাশেই দেখি যে কোনো চাষি যদি তার জমিতে চাষ করেন, দেখতে পাবেন যে তারা প্রথাগত পড়াশোনা না করেই নিজস্ব অভিজ্ঞতা এবং পরিবেশ থেকে শিক্ষা নিয়েই তারা সুন্দর চাষ করতে পারছেন। এইরকম আশেপাশে বহু মানুষই দেখতে পাবেন যারা অনেক কিছুই অভিজ্ঞতা বা পরিবেশ থেকে শিখে নিয়ে দুর্দান্তভাবে কাজ করতে পারেন। তাই এই স্টেটমেন্টটি অবশ্যই সঠিক। অর্থাৎ টিচিং ইমপ্লাইজ লার্নিং whereas লার্নিং ডাজ নট ইমপ্লাই টিচিং। তাহলে এটা তো আমরা একটা টিকমার্ক দিয়ে রাখলাম। এরপরে আসবো আমরা ডি অপশনটিতে, টিচিং ইজ আ কাইন্ড অফ ডেলিভারি অফ নলেজ হোয়াইল লার্নিং ইজ লাইক রিসিভিং ইট। মানে কি, শিক্ষাদান হলো জ্ঞান বিতরণ এবং শেখা হলো তা গ্রহণ করা। বিষয়টা একটু খোলসা করি। এই ধারণাটি সেকেলে, এই ধারণাটি কিন্তু একদম প্রাচীন দিকে থেকেই ছিল যে শিক্ষাদান এটা জ্ঞান বিতরণ করার জন্য হয়ে থাকে, আর শেখা যে শিখবে সেই জ্ঞানটাকে গ্রহণ করবে। কিন্তু বর্তমানে এটা সঠিক নয়, এটা একটা পুরনো ধারণা। বর্তমানে কি মনে করা হয় যে শিক্ষক শুধু জ্ঞান দেবেন না, বরং শিক্ষার্থীকে নিজের জ্ঞান নিজে তৈরি করতে সাহায্য করবেন। কারণ জ্ঞান এভরিহোয়ার, যে কেউ যে কোনো সময়ে যে কোনো বিষয়ে জ্ঞান অর্জন করতে পারে ইন্টারনেটের সৌজন্যে। তাই শিক্ষকের এটা প্রাথমিক উদ্দেশ্য হতে পারে না বর্তমানে। শিক্ষকের তাহলে প্রাথমিক উদ্দেশ্য কি হতে পারে না, সেই জ্ঞানকে শিক্ষার্থী কিভাবে প্রয়োগ করবে তার পড়াশোনাতে সেটা সে শেখাবে। তাই এই মন্তব্যটি অবশ্যই সঠিক নয়। এরপরে আসে সবশেষ স্টেটমেন্টটি, টিচিং ইজ অ্যান ইন্টারাকশন অ্যান্ড ইজ স্টাডি ইন নেচার whereas লার্নিং ইজ অ্যান অ্যাক্টিভ এনগেজমেন্ট অ্যান্ড ইন এ সাবজেক্ট ডোমেন। মানে কি, শিক্ষাদান একটি মিথস্ক্রিয়া পারস্পরিক সম্পর্ক কার মধ্যে, শিক্ষক এবং ছাত্রের মধ্যে, এবং প্রকৃতিতে ত্রয়ী, যেটাকে বলা হচ্ছে ট্রায়াডিক। ট্রায়াডিক শব্দের অর্থ হচ্ছে ত্রয়ী। ত্রয়ী বলতে কি না, স্টুডেন্ট, টিচার এবং
একটি পাঠ্যক্রম সিলেবাস STS এর মধ্যে যুক্ত থাকে। অন্যদিকে শেখা হলো কোনো বিষয়ের প্রতি সক্রিয় অংশগ্রহণ। বিষয়টা কেমন? শিক্ষাদানকে ত্রয়ী বলা হয় কারণ এতে 3টি উপাদান থাকে: শিক্ষক, শিক্ষার্থী এবং পাঠ্যক্রম বা বিষয়বস্তু। অন্যদিকে শেখা কোনো প্যাসিভ কাজ নয়, এটি বিষয়ের সাথে শিক্ষার্থীদের সক্রিয় একটি সম্পৃক্ততা বা পারস্পরিক সম্পর্ক একটা রয়েছে। অর্থাৎ বিষয়টাকে শিক্ষার্থী কিভাবে গ্রহণ করছে, এটা একটা সঠিক স্টেটমেন্ট যে শিক্ষাদান একটি মিথস্ক্রিয়া এবং প্রকৃতিতে ত্রয়ী। অন্যদিকে শেখা হলো কোনো বিষয়ের প্রতি সক্রিয় অংশগ্রহণ। তাহলে এটি সঠিক। তাহলে আমরা কোন 3টি স্টেটমেন্ট সঠিক পাচ্ছি? না বি পাচ্ছি, তারপরে সি পাচ্ছি এবং তারপরে ই পাচ্ছি। তো আমাদের দেখো বি, সি এবং ই কোথায় রয়েছে? না বি অপশনটি দেখো, এটি আমাদের সঠিক অ্যান্সার হবে। তাহলে কি বলা যায়? যে দ্য কারেক্ট আনসার টু দিস কোশ্চেন ইজ বি। ইন দ্য কনস্টেন্ট of educational psychology and pedagogy, the nature and objective of teaching and learning is viewed as a dynamic, interactive process rather than a simple transaction. তো এই গেল 1 নাম্বার প্রশ্নটির আলোচনা। আশা করি আপনারা সঠিকভাবে বুঝতে পারছেন। এইভাবেই বাদবাকি প্রশ্নগুলো সরাসরি আমরা আলোচনায় যাব। ক্লাস একটু বড় হবে, ধৈর্য ধরে শুনবেন। নিয়মিত ভিডিও করতে পারছি না ব্যস্ততা থাকার জন্য। যারা আমাদের এই চ্যানেলটিকে দেখেন এবং ফলো করে থাকেন, কিছু শেখার আশায় এসে থাকেন, তাদের কাছে ক্ষমা প্রার্থী। আশা রাখবো, চেষ্টা করব যে আগামী দিনগুলোতে নিয়মিত ভিডিও আপডেট দেওয়ার জন্য। এরপর আমরা 2 নম্বর প্রশ্নের আলোচনায় যাব। ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল ফ্যাক্টরস এফেক্টিং টিচিং এফেক্টিভনেস ইজ রিলেটেড টু দ্য, কোন 4টে বিষয়ের মধ্যে সঠিক বিষয়টি হবে? সেটাই এখানে উত্তর হবে। প্রথম যে বিষয়টি আছে সেটি হচ্ছে সোশ্যাল সিস্টেম অফ দ্য কান্ট্রি, দেশের সামাজিক ব্যবস্থা। পরের বিষয়টি হচ্ছে ইকোনমিক স্ট্যাটাস অফ দ্য সোসাইটি, সমাজের অর্থনৈতিক ব্যবস্থা। সি, প্রিভেইলিং পলিটিক্যাল সিস্টেম, প্রচলিত রাজনৈতিক ব্যবস্থা। এবং ডি, এডুকেশনাল সিস্টেম, শিক্ষা ব্যবস্থা। এই 4টির মধ্যে সঠিক অ্যান্সার কি হবে? তো আমরা বিষয়গুলো আলোচনা করি। প্রথম যে বিষয়টি আছে সেটি হচ্ছে সোশ্যাল সিস্টেম, মানে সামাজিক ব্যবস্থা। সামাজিক মূল্যবোধ শিক্ষায় কি অগ্রাধিকার পাবে তা প্রভাবিত করলেও শ্রেণীকক্ষে শিক্ষকের দৈনন্দিন পদ্ধতি বা কার্যকারিতাকে সরাসরি নিয়ন্ত্রণ করে না। অর্থাৎ সমাজে যে মূল্যবোধ, সেটা হয়তো শিক্ষায় কিছুটা অগ্রাধিকারের একটা বিষয় হতে পারে, কিন্তু শ্রেণীকক্ষে শিক্ষকের দৈনন্দিন যে পড়াশোনার পদ্ধতি, সেটাকে এই মূল্যবোধ নিয়ন্ত্রণ করে না। তাই এটি স্টেটমেন্ট অনুসারে সঠিক নয়। এরপরে আছে ইকোনমিক স্ট্যাটাস, মানে অর্থনৈতিক ব্যবস্থা বা অবস্থা। অর্থ সম্পদ সরবরাহ করতে পারে, কিন্তু একটি উন্নত অর্থনীতির দেশেও যদি শিক্ষা ব্যবস্থা দুর্বল হয়, তবে শিক্ষাদান অকার্যকরই থেকে যাবে। অর্থাৎ ভুল পাঠ্যক্রম বা অপ্রশিক্ষিত শিক্ষক যদি থেকে থাকেন, তাহলে অর্থনীতির চূড়ান্ত দেশ হয়েও তার শিক্ষাদান অকার্যকর হতেই পারে। তাই এটিও সঠিক সিদ্ধান্ত নয়। এরপরে আছে রাজনৈতিক অবস্থা বা প্রিভেলিং পলিটিক্যাল সিস্টেম। রাজনীতি শিক্ষার আদর্শ বা নীতি নির্ধারণ করে, কিন্তু শিক্ষাদানের প্রকৃত কার্যকারিতা হলো একটি প্রযুক্তিগত এবং শিক্ষাগত বিষয়, যা সরাসরি শিক্ষা কাঠামো দ্বারা পরিচালিত হয়। তাই এটি সঠিক সিদ্ধান্ত নয়। অর্থাৎ রাজনৈতিক সিদ্ধান্ত বা পলিটিক্যাল অবস্থা কোনো সরাসরি শিক্ষা ব্যবস্থার উপর প্রভাব ফেলে না। এর পরের যে বিষয়টি আছে সেটি হচ্ছে এডুকেশনাল সিস্টেম, মানে শিক্ষা ব্যবস্থা। শিক্ষা ব্যবস্থা একটা কাঠামো হিসাবে কাজ করে, যার মধ্যে একজন শিক্ষক তার দায়িত্ব পালন করে। এর মধ্যে থাকে বেশ কিছু গুরুত্বপূর্ণ উপাদান, যেমন
পাঠ্যক্রম পরিকল্পনা থাকতে পারে, শিক্ষক প্রশিক্ষণ হতে হবে, অবকাঠামো এবং সম্পদের সঠিক পরিমাণ থাকতে হবে, মূল্যায়ন পদ্ধতি থাকতে হবে, স্বায়ত্তশাসন থাকতে হবে। পাঠ্যক্রম বা পরিকল্পনা কি? কারিকুলাম ডিজাইন যেটাকে বলা হয়। যদি পাঠ্যক্রমটি প্রাসঙ্গিক, সুগঠিত এবং বয়োপযোগী হয় তবেই শিক্ষাদান অনেক বেশি কার্যকর হয়। কিন্তু আমাদের দেশে দেখবেন শিক্ষা ব্যবস্থায় কোনো ক্ষেত্রে পাঠ্যক্রম এমন করা আছে যা সেটি বয়োপযোগী নয়, আবার কিছু ক্ষেত্রে দেখা যায় পাঠ্যক্রম বর্তমান পড়াশোনার সাথে মোটেও প্রাসঙ্গিক নয়। তাই আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা পিছিয়ে পড়ার একটি অন্যতম কারণও এটি। এছাড়াও শিক্ষক প্রশিক্ষণ, টিচার ট্রেনিং, শিক্ষকরা কতটা ভালোভাবে প্রস্তুত, তাদের শিক্ষাদান কৌশল এবং নিরবিচ্ছিন্ন পেশাগত উন্নয়ন সবই এই ব্যবস্থার উপর নির্ভর করে, যেটা আমাদের শিক্ষা ব্যবস্থায় সম্পূর্ণভাবে অ্যাভয়েড করা হয়ে থাকে। প্রাথমিকভাবে টিচাররা ট্রেনিং নিয়ে এলেও তারা সঠিকভাবে শিক্ষাদান করতে অনেক ক্ষেত্রেই দেখা যায় ব্যর্থ হন, বা তাদের সেই গুণগত মান উন্নয়নের যে পদ্ধতির জন্য টিচিং ট্রেনিং দেওয়ার ব্যবস্থা বা তাকে যে মার্ক করার ব্যবস্থা সেটা থাকে না আমাদের দেশে। এরপরের যে আলোচনাটি হবে সেটি হচ্ছে অবকাঠামো এবং সম্পদ, যেটাকে বলা হয় ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড রিসোর্স। যেমন লাইব্রেরি থাকতে হবে পড়াশোনার জন্য, ভালো গবেষণাগার থাকতে হবে, ভালো ডিজিটাল সরঞ্জাম থাকতে হবে এবং শিক্ষক শিক্ষার্থীদের সঠিক অনুপাত থাকতে হবে। এইসবই শিক্ষা ব্যবস্থার একটি ফসল। এছাড়াও মূল্যায়ন পদ্ধতি, এভ্যালুয়েশন অ্যান্ড অ্যাসেসমেন্ট, যে এই ব্যবস্থাটি কিভাবে পরীক্ষার্থীদের পরীক্ষা নেয় তা শিক্ষকদের পড়ানোর ধরনকে প্রভাবিত করে। যেমন মুখস্থ করার পরিবর্তে গভীরে গিয়ে বোঝার জন্য পড়ানো। স্বায়ত্তশাসন বা অটোনমি, যে ব্যবস্থা শিক্ষকদের নতুন কিছু করার স্বাধীনতা দেয় সেখানে শিক্ষাদানের কার্যকারিতা সাধারণত বেশি হয়। তাহলে দ্য কারেক্ট আনসার ইজ ডি, এডুকেশনাল সিস্টেম। Summary: the educational system is not the internal framework that directly impact how a teacher delivers knowledge. এরপর আমরা 3 নম্বর প্রশ্নের আলোচনায় যাব। As a teacher, select the best option to ensure your effective presence in the classroom. একজন শিক্ষক হিসেবে শ্রেণীকক্ষে আপনার কার্যকর উপস্থিতি নিশ্চিত করার জন্য সবচেয়ে ভালো বিকল্পটি নির্বাচন করুন। মানে আপনি একজন আদর্শ শিক্ষক হিসাবে শ্রেণীকক্ষে কোন পদ্ধতিটি বা কোন আচরণটি আপনার সবচেয়ে ভালো মনে হবে বলে মনে করেন তা এখানে দেখাতে বলা হচ্ছে। প্রথম অপশনটা কি? ইউজ অফ পিয়ার কমেন্ট, সহপাঠী বা সমপর্যায়ের নির্দেশের ব্যবহার করা। মেকিং অ্যাগ্রেসিভ স্টেটমেন্টস, আক্রমণাত্মক বা উগ্র মন্তব্য করা। অ্যাডপশন অফ ওয়েল এস্টাবলিশড পশ্চার, সুপ্রতিষ্ঠিত বা আত্মবিশ্বাসী শারীরিক ভঙ্গি যাকে বলা হয় বডি ল্যাঙ্গুয়েজ, সেটিকে গ্রহণ করা। বিং অথরিটেরিয়ান, মানে স্বৈরাচারী বা কর্তৃত্বপরায়ণ হওয়া। এগুলোর মধ্যে কোনটি আপনার সঠিক বলে মনে হবে? তো আলোচনা করলে বিষয়টি পরিষ্কার হয়ে যাবে আপনাদের কাছে। প্রথম যে অপশনটি আছে সেটি হচ্ছে ইউজ অফ পিয়ার কমান্ড, মানে সহকর্মীর মতো নির্দেশ দেওয়া। বিষয়টা আলোচনা করা যেতে পারে। একজন শিক্ষক হলেন একজন পথপ্রদর্শক এবং নেতা। শ্রেণীকক্ষ পরিচালনার ক্ষেত্রে তিনি শিক্ষার্থীদের পিয়ার বা সমমর্যাদার কেউ নন। সহকর্মীর মতো আচরণ করলে অনেক সময় নিয়ন্ত্রণ বা শ্রদ্ধা হারানোর ভয় থাকে। তাই একজন শিক্ষক সবসময় একজন পথপ্রদর্শক হবেন, কিন্তু সে কখনোই বন্ধুস্থানীয় হবে না। তাই এটি সঠিক স্টেটমেন্ট নয় বা সঠিক অপশন নয়। এরপরে আছে কি? মেকিং এগ্রেসিভ স্টেটমেন্ট, আক্রমণাত্মক বিবৃতি দেওয়া। অনেক সময় আগ্রাসন শিক্ষার্থীর মনে বা আক্রমণাত্মক বিবৃতি শিক্ষার্থীর মনে ভয় তৈরি করে, শিক্ষকের জন্য শ্রদ্ধা নয়। আর এটি শেখার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে, কারণ শিক্ষার্থীরা কৌতূহলী হওয়ার বদলে আতঙ্কিত এবং আত্মরক্ষামূলক হয়ে ওঠে।
এরপরের যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে অ্যাডপশন অফ ওয়েল এস্টাবলিশ পোশ্চার, সুপ্রতিষ্ঠিত ভঙ্গি গ্রহণ করা। তাহলে এই অপশনটি তো আগের অপশনটিতে নয়। শ্রেণীকক্ষে একজন শিক্ষকের উপস্থিতি বা প্রেজেন্স মানে শুধু তিনি কি বলছেন তা নয়, বরং তিনি নিজেকে কিভাবে উপস্থাপন করছেন সেটিও গুরুত্বপূর্ণ। কার্যকর উপস্থিতি তৈরি হয় অমৌখিক যোগাযোগ, নন ভার্বাল কমিউনিকেশন এবং পেশাদারি আত্মবিশ্বাসের মাধ্যমে। বুঝতে পারছেন? নন ভার্বাল কমিউনিকেশন বিষয়টা কি? একটি সুপ্রতিষ্ঠিত ভঙ্গি, যেমন সোজা হয়ে দাঁড়ানো, উদ্দেশ্য নিয়ে চলাফেরা করা এবং চোখের যোগাযোগকে বজায় রাখা, আত্মবিশ্বাস ও প্রস্তুতির সংকেত দেয়। এটি চিৎকার বা জোর না খাটিয়েও স্বাভাবিকভাবে শিক্ষার্থীদের শ্রদ্ধা আদায় করে। এর পরের যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে ইতিবাচক শিক্ষার পরিবেশ। আগ্রাসন বা কঠোর কর্তৃত্বের বদলে একটি আত্মবিশ্বাসী শারীরিক ভঙ্গি একটি নিরাপদ এবং সুশৃঙ্খল পরিবেশ তৈরি করে, যেখানে শিক্ষার্থীরা ভয় পাওয়ার বদলে সঠিক নির্দেশনা পায়। এছাড়াও মনোযোগ আকর্ষণ হয়, যেমন একজন শিক্ষক যিনি শ্রেণীকক্ষের জায়গাটিকে, যাকে বলা হচ্ছে ফিজিক্যাল পেস, ভালোভাবে যদি ব্যবহার করেন, তিনি শিক্ষার্থীদের আরও বেশি মনোযোগী এবং সজাগ রাখতে সক্ষম হবেন। তাই এটি একেবারেই সঠিক স্টেটমেন্ট। তাহলে আমরা অ্যান্সার পেয়ে গেলাম, অ্যান্সার হবে সি। তাহলে ডি নয় কেন? না, ডি হচ্ছে বিং অথরিটেরিয়ান মানে হচ্ছে কি? স্বৈরাচারী হওয়া। এখানে অথরিটেটিভ মানে হচ্ছে জ্ঞানী বা দৃঢ়, আর অথরিটারিয়ান মানে হচ্ছে স্ট্রিক্ট অ্যান্ড ইনফ্লেক্সিবল, অর্থাৎ কঠোর বা একগুঁয়ে হওয়া। তাই কর্তৃত্বশীল হওয়া এবং স্বৈরাচারী হওয়ার মধ্যে পার্থক্য রয়েছে। স্বৈরাচারী দৃষ্টিভঙ্গি শিক্ষার্থীদের মনে বিদ্রোহ তৈরি করে এবং খোলাখুলি যোগাযোগের পথ বন্ধ করে দেয়। তাহলে তাহলে অবশ্যই শেষের অপশনটিও হবে না। তাই অপশন অবশ্যই সি। দ্য কারেক্ট আনসার ইজ সি, অ্যাডপশন অফ ওয়েল এস্টাবলিশড পোশ্চার। In a classroom setting, a teacher presence is not just about what they say, but how they carry themselves. Effective presence is established through non-verbal communication and professional confidence. এরপর আমরা 4 নাম্বার প্রশ্নের উত্তর আলোচনায় যাব। Select the alternative which consists of positive factors contributing to effectiveness of teaching. সেই বিকল্পটি নির্বাচন করুন যা শিক্ষাদানের কার্যকারিতার অবদান রাখে এবং ইতিবাচক উপাদানগুলির সমন্বয়ে গঠিত। অর্থাৎ সেই বিকল্পটি এই 6টি স্টেটমেন্টের মধ্যে বাছতে বলা হচ্ছে, যার মধ্যে সরাসরি শিক্ষাদানের বিষয় যুক্ত থাকে। বুঝে যাচ্ছে প্রশ্নটি? ঠিক আছে, স্টেটমেন্টগুলো দেখুন। টিচার নলেজ অব দ্য সাবজেক্ট, বিষয়ের উপর শিক্ষকের জ্ঞান। টিচার সোশিও ইকোনমিক ব্যাকগ্রাউন্ড, শিক্ষকের আর্থসামাজিক পটভূমি। কমিউনিকেশন স্কিল অব দ্য টিচার, শিক্ষকের যোগাযোগ দক্ষতা। টিচার এবিলিটি টু প্লিজ দ্য স্টুডেন্ট, শিক্ষার্থীদের সন্তুষ্ট করার ক্ষেত্রে শিক্ষকের ক্ষমতা। টিচার্স পার্সোনাল কন্ট্যাক্ট উইথ স্টুডেন্ট, শিক্ষার্থীদের সাথে শিক্ষকের ব্যক্তিগত যোগাযোগ। এবং শেষ পয়েন্টটি হচ্ছে টিচার কম্পিটেন্স ইন ম্যানেজিং অ্যান্ড মনিটরিং দ্য ক্লাসরুম ট্রানজ্যাকশন, শ্রেণীকক্ষের কার্যক্রম পরিচালনা এবং পর্যবেক্ষণে শিক্ষকের দক্ষতা। এই হচ্ছে 6টি স্টেটমেন্ট। এই স্টেটমেন্টগুলির মধ্যে সবচেয়ে শিক্ষাদানের কার্যকারিতার অবদান কোন স্টেটমেন্টগুলি রাখে সেগুলো আমরা আলোচনা করে খুঁজে বার করব। প্রথম যে পয়েন্টটি আছে সেটি হচ্ছে টিচার্স নলেজ অব দ্য সাবজেক্ট, শিক্ষকের বিষয়ভিত্তিক জ্ঞান। এটি শিক্ষাদানের একটা ভিত্তি। বিষয়বস্তু সম্পর্কে গভীর ও স্বচ্ছ ধারণা যদি না থাকে, একজন শিক্ষক জটিল ধারণাগুলোকে সহজ করতে পারেন না বা শিক্ষার্থীদের প্রশ্নের সঠিক উত্তর দিতেও পারেন না। তাই শিক্ষকের বিষয়ভিত্তিক জ্ঞান থাকা অবশ্যই দরকার। তাই এটি অবশ্যই সঠিক স্টেটমেন্ট। এরপরে আছে শিক্ষকের আর্থসামাজিক পটভূমি। একজন শিক্ষকের সম্পদ
বা সামাজিক মর্যাদার সাথে তার শিক্ষাদানের ক্ষমতার কোনো বৈজ্ঞানিক সম্পর্ক নেই। মহান শিক্ষকরা সমাজের যে কোনো স্তর থেকে আসতে পারেন। অর্থাৎ একজন শিক্ষক কোথা থেকে, কোন পরিবেশ থেকে আসবেন, তার সোশিও ইকোনমিক্স ব্যাকগ্রাউন্ড কি রয়েছে, সেটা কোনো ম্যাটারই করে না। তাই অবশ্যই এটি সঠিক স্টেটমেন্ট হতেই পারে না। এরপরে যেটি আছে সেটি হচ্ছে কমিউনিকেশন স্কিল অব দ্য টিচার, শিক্ষকের যোগাযোগের দক্ষতা। শিক্ষাদান মূলত ধারণার আদান প্রদান। একটি ধারণাকে শিক্ষক শিক্ষার্থীর মধ্যে প্রদান করেন। একজন শিক্ষক অত্যন্ত মেধাবী হলেও তিনি অকার্যকর বলে প্রমাণিত হবেন যদি তিনি তার ধারণাগুলোকে স্পষ্টভাবে ব্যাখ্যা করতে না পারেন এবং সঠিক ভাষা ব্যবহার করতে না পারেন বা শিক্ষার্থীদের মতামত শুনতে না পারেন। তাই একজন শিক্ষকের অবশ্যই শিক্ষাদানের ক্ষেত্রে কমিউনিকেশন স্কিলটা একটা বড় ফ্যাক্টর। তাই এটি অবশ্যই সঠিক স্টেটমেন্ট। এরপরে আছে ডি অপশনটি, সেটি হচ্ছে টিচার্স এবিলিটি টু প্লিজ দ্য স্টুডেন্ট, অর্থাৎ শিক্ষার্থীদের সন্তুষ্ট করার ক্ষমতা। শিক্ষাদানের লক্ষ্য হলো শিক্ষিত করা, বিনোদন দেওয়া বা তুষ্ট করা নয়। অনেক সময় কার্যকর শিক্ষাদানের জন্য শিক্ষার্থীদের চ্যালেঞ্জ করা বা গঠনমূলক সমালোচনা করার প্রয়োজন হয়, যা হয়তো তাদের সন্তুষ্ট করবে না, কিন্তু তাদের বিকাশের জন্য অত্যন্ত প্রয়োজনীয় হবে। অবশ্যই তাই শিক্ষক কখনোই সবসময় এন্টারটেনার নন। তাই এটি অবশ্যই সঠিক স্টেটমেন্ট নয়। এরপর আছে টিচার্স পার্সোনাল কন্ট্যাক্ট উইথ স্টুডেন্ট, শিক্ষার্থীদের সাথে শিক্ষকের ব্যক্তিগত যোগাযোগ। যদিও পেশাদার সুসম্পর্ক বজায় রাখা ভালো, কিন্তু ব্যক্তিগত যোগাযোগ পক্ষপাতিত্ব বা পক্ষপাতের দিকে নিয়ে যেতে পারে। সুন্দর নিরপেক্ষ শিক্ষার পরিবেশ বজায় রাখার জন্য পেশাদার সীমানা বজায় রাখা অপরিহার্য, অর্থাৎ প্রফেশনাল বাউন্ডারিজ তার ভীষণভাবে দরকার পড়ে। তাই এটিও সঠিক স্টেটমেন্ট নয়। এরপরে আছে শেষ স্টেটমেন্টটি, সেটি হচ্ছে টিচার্স কম্পিটেন্স ইন ম্যানেজিং অ্যান্ড মনিটরিং দ্য ক্লাসরুম ট্রানজাকশন, শ্রেণীকক্ষের কার্যক্রম পরিচালনা ও পর্যবেক্ষণে শিক্ষকের দক্ষতা। এই যে পুরো বিষয়টিকে, এটাকে বলা হয় ক্লাসরুম ম্যানেজমেন্ট। এর মধ্যে রয়েছে পাঠদান গুছিয়ে নেওয়া, শিক্ষার্থীদের কাজে ব্যস্ত রাখা, সময় ব্যবস্থাপনা এবং জ্ঞানের প্রবাহ যাতে কোনো বাধা ছাড়াই মসৃণভাবে চলে তা নিশ্চিত করা। তাহলে অবশ্যই এটি সঠিক স্টেটমেন্ট। তো দ্য কারেক্ট অ্যান্সার ইজ ডি, এ, সি এবং এফ স্টেটমেন্ট যেখানে দেখতে পাওয়া যাচ্ছে। ইন দ্য কন্টেক্সট অফ টিচিং অ্যাপটিটিউড, effectiveness is measured by how well a teacher can facilitate learning and achieve educational goals. The factors in option D are the most objective and professional contributors to this success. এরপর আমরা 5 নম্বরের প্রশ্ন উত্তরে যাব। A college level assistant professor has planned his her lectures with an intent to develop cognitive dimensions of student centered on skills of analysis and synthesis। মানে কি, একজন কলেজ স্তরের সহকারী অধ্যাপক শিক্ষার্থীদের বিশ্লেষণ, অ্যানালাইসিস, সংশ্লেষণ, সিনথেসিস দক্ষতার উপর ভিত্তি করে তাদের জ্ঞানীয় মাত্রা কগনিটিভ ডাইমেনশন বিকাশের উদ্দেশ্য তার লেকচারগুলি পরিকল্পনা করেছেন। বিলো গিভেন আর টু সেট of items. Set 1 consisting of levels of cognitive interchange and set 2 compromising basic requirements for promoting them. Match the two set and indicate your answer by choosing the correct alternative from the codes given below. এখানে কোডসটা দেওয়া হয়নি জায়গার অভাবে। আমরা সরাসরি এর ম্যাচ ব্যাখ্যা সহযোগে খোঁজার চেষ্টা করব। নিচে দুটো সেট দেওয়া হয়েছে,
সেট 1 এ রয়েছে জ্ঞানীয় বিনিময়ের স্তরগুলি এবং সেট 2 এ রয়েছে সেগুলি প্রচার বা উন্নত করার জন্য প্রয়োজনীয় মৌলিক শর্তাবলী। সেট দুটি মিলিয়ে নিচের কোডগুলি থেকে সঠিক বিকল্পটি নির্বাচন করুন। তো এখানে সেট তো নেই দেওয়া, তাহলে আমরা এর আলোচনায় যাই। অ্যানালাইসিস করব অফ দ্য ম্যাচেস। প্রথমে আছে মেমোরি লেভেল। মেমোরি লেভেলটা কি? দিস ইজ দ্য লিস্ট থটফুল লেভেল অফ টিচিং। ইট ফোকাসেস অন দ্য রিকল অ্যান্ড রিকগনিশন অফ ফ্যাক্ট। মেমোরি লেভেলটাকে বলা হয় বাংলায় স্মৃতি স্তর। এটি শিক্ষাদানের সর্বনিম্ন স্তর। এটি মূলত তথ্যকে মনে রাখে, চিনতে পারে, রিকল অ্যান্ড রিকগনিশন এর উপর গুরুত্ব দেয়। মনে রাখতে হবে, তথ্য মনে রাখা এবং চিনতে পারার উপর মেমোরি লেভেল গুরুত্ব দেয়। তো এর মধ্যে কোন বিষয়টি হবে সঠিক? না এর সাথে দেখো দ্বিতীয় বিষয়টা সঠিক হবে। কেন সঠিক হবে? না অপশন আছে রেকর্ডিং দ্য ইম্পর্টেন্ট পয়েন্টস মেড ডিউরিং দ্য প্রেজেন্টেশন। এই স্তরে শিক্ষার্থীদের নিষ্ক্রিয়ভাবে তথ্য গ্রহণ করা, কোনো প্রেজেন্টেশন চলাকালীন পয়েন্টগুলো লিখে নেওয়া বা মুখস্থ করা হলো মেমোরি লেভেলের একটি সাধারণ বৈশিষ্ট্য। তাই বলছে রেকর্ডিং দ্য ইম্পর্টেন্ট পয়েন্টস মেড ডিউরিং দ্য প্রেজেন্টেশন। বুঝে যাচ্ছে? মূল শব্দ কোনগুলো মনে রাখতে হবে? মুখস্থ বিদ্যা, রোট লার্নিং, রোট লার্নিং, পুনরায় স্মরণ রাখা। তাই অবশ্যই এর সাথে 2 ম্যাচ খাবে। এরপরে রয়েছে বি আন্ডারস্ট্যান্ডিং, মানে বোধগম্যতার স্তর। এর সাথে ম্যাচ খাবে 1 নাম্বার অপশনটি সেট 2 এর। কেন খাবে? না বোধগম্যতার স্তর কি? এই স্তরটি শুধু মনে রাখার মধ্যে সীমাবদ্ধ থাকে না, এটি তথ্যের মধ্যেকার সম্পর্ক এবং প্রয়োগ বুঝতে সাহায্য করে। দেখো ডিসকাসে কি রয়েছে, এর প্রয়োজনীয়তা কি রয়েছে? না একজন শিক্ষার্থীর বোধগম্যতা তখনই তৈরি হয় যখন সে কোনো বিষয়ের উদাহরণ কি সেটা এবং উদাহরণ কি সেটা নয় এর মধ্যে পার্থক্য করতে পারে। এটি প্রমাণ করে যে সে শুধু শব্দগুলো মুখস্থ করেনি, বরং ধারণাটি বা কনসেপ্টটি বুঝতে পেরেছে। মূল শব্দ কি? ধারণা অর্জন করা, ব্যাখ্যা করা, সম্পর্ক দেখা। কনসেপ্ট, অ্যাটেনটেন্ট, ইন্টারপ্রিটেশন, সিং, রিলেশনশিপ, এই বিষয়গুলো এর মধ্যে পড়ে। দেখো প্রথম অপশনে কি বলছে? গিভিং অপরচুনিটি ফর ডিসক্রিমিনেটিং এক্সাম্পলস অ্যান্ড নন এক্সাম্পলস অফ এ পয়েন্ট। কোনো বিষয়ের উদাহরণ এবং উদাহরণের মধ্যে পার্থক্য করার সুযোগ দেওয়া। আমরা কি বলেছি? আগেই বলেছি বোধগম্য স্তরে কি হবে? যে একটি উদাহরণ কি সেটা এবং উদাহরণ কি সেটা নয় এর মধ্যে পার্থক্য থাকবে। তাই বি এর সাথে এ ম্যাচ যাবে, বি সাথে এ ম্যাচ যাবে। এরপরে রয়েছে সি রিফ্লেকটিভ লেভেল বা চিন্তন বা প্রতিফলন স্তর। এর সাথে কি ম্যাচ খাবে? এর সাথে 4 নাম্বার পয়েন্টটি ম্যাচ খাবে। কি রয়েছে 4 নাম্বার পয়েন্টটি? ক্রিটিক্যালি অ্যানালাইজিং দ্য পয়েন্টস টু বি মেড অ্যান্ড ডিসকাসড, মানে কি আলোচিত বিষয়বস্তুগুলোর সমালোচনামূলকভাবে বিশ্লেষণ করা। চিন্তন বিষয়টা কি? না এটি জ্ঞানীয় বিনিময়ের সর্বোচ্চ স্তর। ইংরাজিতে যাকে বলা হয় দিস ইজ দ্য হাইয়েস্ট লেভেল অফ কগনিটিভ ইন্টারচেঞ্জ। ইট ইজ প্রবলেম সেন্টার অ্যান্ড রিকোয়ার্স মন্থন ডিপ কন্টেম্পলেশন, মানে এটি সমস্যা কেন্দ্রিক এবং এতে গভীর চিন্তা ভাবনার প্রয়োজন পড়ে। এর প্রয়োজনীয়তা কেন? না এতে বিশ্লেষণ এবং সংশ্লেষণ অর্থাৎ অ্যানালাইসিস এবং সিনথেসিস এর মধ্যে অন্তর্ভুক্ত থাকে। শিক্ষার্থীরা তথ্যকে সমালোচনামূলকভাবে মূল্যায়ন করবে, সমস্যার সমাধান করবে এবং নিজস্ব মৌলিক চিন্তাভাবনা তৈরি করবে। মূল শব্দ কি? ক্রিটিক্যাল থিঙ্কিং, সমালোচনামূলক চিন্তা,
সমস্যা সমাধান। তো এখানে আছে ক্রিটিক্যালি অ্যানালাইজিং অ্যান্ড পয়েন্টস টু বি মেড অ্যান্ড ডিসকাসড। তাহলে কি হবে? তাহলে সি এর সাথে ৪ নাম্বার পয়েন্টটি মিলে যাবে। কেন কারো সাথে ৩ নাম্বার পয়েন্টটি মিলল না, সেটা এখন জানার প্রয়োজন রয়েছে। বিষয়টা কি রয়েছে ৩ নাম্বার পয়েন্টটিতে? আস্কিং দ্য স্টুডেন্ট টু ডিসকাস ভেরিয়াস আইটেমস অফ ইনফরমেশন। মানে কি? শিক্ষার্থীদের বিভিন্ন তথ্যের আইটেম নিয়ে আলোচনা করতে বলা। While discussion is good, it is a general method. Critically analyzing is a more specific and accurate requirement for the reflective level mentioned in the professor plan. মানে কি? যদিও আলোচনা করা একটা ভালো পদ্ধতি, কিন্তু এটি একটি সাধারণ প্রক্রিয়া। প্রফেসরের পরিকল্পনায় উল্লেখিত প্রতিফলন স্তরের, যেটাকে বলা হচ্ছে রিফ্লেকটিভ লেভেল, এর জন্য সমালোচনামূলক বিশ্লেষণ, যেটি হচ্ছে আইভি অপশনটি রয়েছে, যেটা ৪ নাম্বার অপশনটা রয়েছে সেট 2 এর, সেটাই হচ্ছে অনেক বেশি সুনির্দিষ্ট এবং সঠিক প্রয়োজনীয়। মনে রাখবেন এই ধরনের প্রশ্ন কিন্তু একাধিকবার এসেছে। যে প্রশ্নগুলোকে আমি আলোচনা করছি এই প্রশ্নগুলো আগে বিগত বছরে এসেছে, ভবিষ্যতেও আসবে। এখান থেকেই ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেনগুলোকে করা হয়ে থাকে। তাই মন দিয়ে শুনবেন, এক্সপ্লেনগুলো বোঝার চেষ্টা করবেন। অবশ্যই আপনারা টিচিং অ্যাপটিটিউড থেকে সব ধরনের প্রশ্নকে উত্তর করতে সক্ষম হবেন। তো দ্য কারেক্ট অ্যান্সার ইজ সি, A2, B1, C4. To solve this matching question, we need to understand the level of teaching proposed by Big and Hunt based on Hubbard, Morrison, and Hunt's model. These levels represent a hierarchy of cognitive complexity. এরপর আমরা ৬ নাম্বার প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব এবং সঠিক উত্তর খুঁজব। হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাট্রিবিউটস ডিনোট গ্রেট স্ট্রেংথ অফ এ টিচার? মানে কি? নিচের কোন গুণাবলী একজন শিক্ষকের মহান শক্তির পরিচয় দেয়? গ্রেট স্ট্রেংথ অফ টিচার, নিচের কোন গুণাবলী একজন শিক্ষকের মহান শক্তির পরিচয় দেয়? ফুল টাইম অ্যাক্টিভ ইনভলভমেন্ট ইন দ্য ইনস্টিটিউশনাল ম্যানেজমেন্ট, প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনায় পূর্ণকালীন সক্রিয় অংশগ্রহণ। সেটিং এক্সাম্পলস, দৃষ্টান্ত স্থাপন করা। ৩ নম্বরে উইলিংনেস টু পুট অ্যাজাম্পশন টু দ্য টেস্ট, ধারণা বা অনুমানগুলোকে যাচাই বা পরীক্ষা করার ইচ্ছা। অ্যাকনোলজিং মিস্টেকস, নিজের ভুলগুলোকে স্বীকার করা। স্টেটমেন্টগুলোকে আলোচনা করি এবং সঠিক উত্তর খোঁজার চেষ্টা করি। প্রথমে যে অপশনটা আছে সেটা হচ্ছে ফুল টাইম অ্যাক্টিভ ইনভলভমেন্ট ইন দ্য ইনস্টিটিউশনাল ম্যানেজমেন্ট, প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনায় পূর্ণকালীন সক্রিয় অংশগ্রহণ, মানে সব সময় প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থাকা। একজন টিচারের পক্ষে এটি কখনোই ভালো হতে পারে না, বিষয়টি ব্যাখ্যা করলেই বুঝতে পারবেন। প্রতিষ্ঠানের কাজে অবদান রাখা ভালো, কিন্তু ব্যবস্থাপনায় পূর্ণকালীন মানে সব সময় যদি ব্যস্ততা থাকেন, তাহলে একজন শিক্ষককে তার প্রধান কাজ অর্থাৎ শিক্ষাদান থেকে দূরে সরিয়ে দেয়। ব্যবস্থাপনা বা ম্যানেজমেন্ট হলো একটি প্রশাসনিক কাজ, কিন্তু একজন শিক্ষকের আসল শক্তি নিহিত থাকে শিক্ষার্থীদের সাথে তার একাডেমিক এবং শিক্ষাগত সম্পৃক্ততার মধ্যে, অর্থাৎ যোগাযোগের মধ্যে। অর্থাৎ শিক্ষার্থী এবং তার একাডেমিক কোয়ালিফিকেশন বা পাঠদানের যে পদ্ধতি, তার মধ্যেই সেটি নিহিত থাকে। তাই এটি অবশ্যই সঠিক স্টেটমেন্ট হতে পারে না প্রশ্ন অনুসারে। এরপরে আছে সেটিং এক্সাম্পলস, মানে হচ্ছে উদাহরণ স্থাপন করা। শিক্ষকরা হলেন রোল মডেল। শিক্ষার্থীদের কাছ থেকে তারা যে আচরণ, শৃঙ্খলা এবং নীতি আশা করেন তা নিজের কাজের মাধ্যমে প্রদর্শন করে তারা শিক্ষার্থীদের অনুপ্রাণিত করেন। এটি কেবল নির্দেশের চেয়ে অনেক বেশি কার্যকর। তাই এটি কিন্তু সঠিক একটি স্টেটমেন্ট। এরপরে আছে উইলিংনেস টু পুট অ্যাজাম্পশন টু দ্য টেস্ট, মানে অনুমানগুলোকে যাচাই করার ইচ্ছা। এটি একটি অনুসন্ধিৎসু মানসিকতার প্রতিফলন। একজন মহান শিক্ষক মনে করেন না যে তিনি সবকিছু জানেন বা তার বর্তমান পদ্ধতিটি সবচেয়ে নিখুঁত। তিনি প্রমাণ
এবং শিক্ষার্থীদের প্রয়োজনের ভিত্তিতে নতুন কিছু পরীক্ষা করতে, গবেষণা করতে এবং নিজের শিক্ষাদান পদ্ধতি পরিবর্তন করতে প্রস্তুত থাকেন। তাহলে এটি একটি সঠিক সিদ্ধান্ত। এছাড়াও পরের স্টেটমেন্টটি আছে অ্যাকনোলজিং মিস্টেক, মানে ভুল স্বীকার করা। এটি শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে বিশ্বাস এবং নির্ভরযোগ্যতা তৈরি করে। যখন একজন শিক্ষক নিজের ভুল স্বীকার করেন, তখন তিনি শিক্ষার্থীদের কাছে আরও আপন হয়ে ওঠেন। এটি এমন একটি নিরাপদ শিক্ষার পরিবেশ তৈরি করে যেখানে শিক্ষার্থীরা ভুল করতে ভয় পায় না এবং শিক্ষক নিজেই এখানে বুদ্ধিভিত্তিক সততার উদাহরণ হয়ে ওঠেন। তাই এটি একটি শিক্ষকের সঠিক গুণ। তাই এই স্টেটমেন্টটি সঠিক। তো দ্য কারেক্ট আনসার ইজ বি, 2, 3 এবং 4 অপশন যেখানে সঠিক দেখানো হয়েছে। রিমেম্বার, ইন দ্য কনটেক্সট অফ টিচিং অ্যাপটিটিউড, গ্রেট strengths refer to pedagogical and personal qualities that directly improve the learning experience and the teacher-student relationship. এরপর আমরা 7 নাম্বার প্রশ্নের উত্তরে যাব এবং তার আলোচনাগুলো জানব। এ গুড টিচার ইজ ওয়ান হু, একজন ভালো শিক্ষক হলেন তিনি যিনি গিভস ইউজফুল ইনফরমেশন, দরকারি তথ্য প্রদান করেন, এক্সপ্লেইনস কনসেপ্টস অ্যান্ড প্রিন্সিপলস, ধারণা এবং নীতিসমূহকে ব্যাখ্যা করেন, গিভস প্রিন্টেড নোটস টু স্টুডেন্ট, শিক্ষার্থীদের ছাপানো নোট প্রদান করেন, ইন্সপায়ার স্টুডেন্ট টু লার্ন, শিক্ষার্থীদের শিখতে অনুপ্রাণিত করেন। প্রশ্ন অনুসারে যে স্টেটমেন্টগুলো রয়েছে সেগুলোর ব্যাখ্যা করি, তাহলে এর অ্যান্সার আপনারাই খুঁজে পাবেন। প্রথম অপশন হচ্ছে গিভস ইউজফুল ইনফরমেশন, দরকারি তথ্য প্রদান করা। এটি শিক্ষককে কেবল একটি তথ্যের উৎস হিসাবে তুলে ধরে। ইন্টারনেটের যুগে তথ্য সবখানেই আছে। আমি আগেই বললাম প্রথমের প্রশ্নের আলোচনায়, শিক্ষকের ভূমিকা এখন তথ্য দেওয়ার চেয়ে তথ্য কিভাবে ব্যবহার করতে হয় তা শেখানোর দিকে বেশি ঝুঁকেছে। তাহলে অবশ্যই এই স্টেটমেন্টটি সঠিক হবে না। এরপরে আছে এক্সপ্লেইনস কনসেপ্ট অ্যান্ড প্রিন্সিপাল, ধারণা এবং নীতির ব্যাখ্যা করা। এটি একজন শিক্ষকের প্রধান দায়িত্ব, এটা ঠিকই, কিন্তু এটি একটি মাধ্যম মাত্র। একজন শিক্ষক খুব ভালোভাবে ব্যাখ্যা করতে পারেন, কিন্তু শিক্ষার্থীর যদি শেখার ইচ্ছাই না থাকে তবে সেই ব্যাখ্যা বিফলে যাবে। বুঝে যাচ্ছে? তাহলে ধারণা এবং নীতি ব্যাখ্যা করা সঠিক অপশন হবে না। গিভস প্রিন্টেড নোটস টু স্টুডেন্টস, ছাপানো নোট দেওয়া, এটি প্রায়ই একটি শর্টকাট মেথড। এটি শিক্ষার্থীদের সমালোচনামূলক চিন্তা করতে বা লেকচার চলাকালীন নিজস্ব সংযোগ তৈরি করতে নিরুৎসাহিত করতে পারে, যেটা অধিকাংশ শিক্ষক মহাশয়রা আমাদের শিক্ষা ব্যবস্থায় করে থাকে। আর অধিকাংশ শিক্ষার্থীরাও এই বিষয়টাকেই পছন্দ করে। তারা বিষয়ের গভীরে প্রবেশ করতে চান না, তারা সরাসরি কিছু প্রশ্নর উত্তর জেনে তাকে পরীক্ষার খাতায় উত্তর দেওয়ার চেষ্টা করে মাত্র। তাই সেটা একটা নিজস্ব সংযোগ তৈরি করতে পারে না। এছাড়াও শিক্ষার্থীর মনে কখনোই সমালোচক চিন্তা তৈরি করতে পারে না, যার জন্য শিক্ষার্থীর কখনোই মনের মধ্যে উদ্ভাবনী শক্তি আসে না। এর পরের যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে ইন্সপায়ার স্টুডেন্ট টু লার্ন, শিক্ষার্থীদের শিখতে অনুপ্রাণিত করা। তাহলে সের অপশনটি হবে না। পরের অপশনটা কি? যে শিক্ষার্থীদের শিখতে অনুপ্রাণিত করা। যদিও তথ্য প্রদান করা এবং ধারণাগুলো ব্যাখ্যা করা একজন শিক্ষকের গুরুত্বপূর্ণ কাজ, তবে একজন ভালো শিক্ষকের আসল পরিচয় হবে শিক্ষার্থীদের অনুপ্রাণিত ও উৎসাহিত করার দক্ষতা। কেন এটা সবচেয়ে সঠিক সিদ্ধান্ত হবে? সেটা হচ্ছে যে এই বিষয়টির মধ্যে, অর্থাৎ ইন্সপায়ার স্টুডেন্ট টু লার্ন, এর মধ্যে থাকে লাইফ লং লার্নিং, লাইফ
লং লার্নিং, এছাড়াও অ্যাক্টিভ এনগেজমেন্ট, এছাড়াও থাকে আরেকটি হচ্ছে বিয়ন্ড রোট লার্নিং। এই তিনটি বিষয় যুক্ত থাকে। তাহলে আজীবন শিক্ষা বা লাইফ লং লার্নিং কি? একজন শিক্ষক যিনি কেবল তথ্য বা নোট দেন, তিনি শিক্ষার্থীদের কেবল মার্কস দেন। কিন্তু যে শিক্ষক, অর্থাৎ স্টেটমেন্ট এ এবং সি অনুসারে, যে তিনি শিক্ষার্থীদের কেবল মার্কস দেন, কিন্তু যে শিক্ষক শিক্ষার্থীদের শিখতে অনুপ্রাণিত করেন, তিনি তাদের মাঝ ধরা শেখান। অনুপ্রেরণা শিক্ষার্থীদের মধ্যে স্বপ্রেরণা তৈরি করে, যার ফলে তারা শ্রেণীকক্ষের বাইরেও জ্ঞান অন্বেষণ চালিয়ে যায়। ঠিক বুঝতে পেরেছি? এরপরে আমরা কি বললাম? অ্যাক্টিভ এনগেজমেন্ট, অর্থাৎ সক্রিয় অংশগ্রহণ। বিষয়টা কেমন? যখন শিক্ষার্থীরা অনুপ্রাণিত হয়, তখন তারা নিষ্ক্রিয় শ্রোতা থেকে সক্রিয় অংশগ্রহণকারীতে পরিণত হয়। দীর্ঘমেয়াদী স্মৃতিতে কোনো তথ্য ধরে রাখার ক্ষেত্রে কেবল তথ্য পাওয়ার চেয়ে এই অভ্যন্তরীণ প্রেরণা অনেক বেশি শক্তিশালী হয়। এছাড়াও শেষ যে পয়েন্টটি হচ্ছে, সেটা হচ্ছে বিয়ন্ড রুট লার্নিং, মুখস্থ বিদ্যার ঊর্ধ্বে ধারণা ব্যাখ্যা করা। বি, একটি প্রযুক্তিগত দক্ষতা, এক্সপ্লেন কনসেপ্ট অ্যান্ড প্রিন্সিপাল। কিন্তু অনুপ্রেরণা দেওয়া একটি শিক্ষাগত শিল্প, প্যাডাগজিক্যাল আর্ট। এটি বিষয়ের সাথে শিক্ষার্থীদের জীবন ও লক্ষ্যের সংযোগকে স্থাপন করে, যা শিক্ষাকে শিক্ষার্থীদের মনে অর্থবহ করে তোলে। অর্থাৎ আমি বারবার বলছি যে শিক্ষার্থীদের মনে প্রশ্ন তৈরি করতে পারে, কিছু উদ্ভাবনী শক্তির চিন্তা তৈরি করতে পারে। এটা শিক্ষার সবচেয়ে উন্নত একটা দিক। তাই ডিটা হচ্ছে সঠিক অ্যান্সার। তাহলে সো দ্য কারেক্ট অ্যান্সার ইজ ডি। While providing information and explaining concepts are important function of a teacher, the ultimate hallmark of a good teacher is the ability to motivate and inspire. এরপর আমরা ৮ নাম্বার প্রশ্নের উত্তরকে নিয়ে আলোচনা করব এবং সঠিক উত্তর খোঁজার চেষ্টা করব। Which of the following factors does not impact teaching? নিচের কোন উপাদানটি শিক্ষাদানকে প্রভাবিত করে না? টিচার্স নলেজ, শিক্ষকের জ্ঞান, এটি তো শিক্ষাদানের ক্ষেত্রে প্রভাবিত করে, বলা হচ্ছে নট ইম্প্যাক্ট টিচিং, তাই এটি সঠিক হবে না প্রশ্ন অনুসারে। ক্লাসরুম অ্যাক্টিভিটিস দ্য এনকারেজিং লার্নিং, শ্রেণীকক্ষের কার্যাবলী যা শিখতে উৎসাহিত করে, এটিও সঠিক সিদ্ধান্ত নয়। সোশিও ইকোনমিক্স ব্যাকগ্রাউন্ড অফ টিচার্স অ্যান্ড স্টুডেন্ট, এইটি হবে সঠিক পদ্ধতি, কারণ এটি সরাসরি ইম্প্যাক্ট পড়ে না টিচিংয়ের উপর। এছাড়াও ডি এ রয়েছে লার্নিং থ্রু এক্সপিরিয়েন্স, মানে অভিজ্ঞতার মাধ্যমে শিক্ষা, এটিও সঠিক স্টেটমেন্ট নয় প্রশ্ন অনুসারে। তাহলে সঠিক স্টেটমেন্ট কি প্রশ্ন অনুসারে? দ্য কারেক্ট আনসার ইজ সি, socio-economics background of teacher and student. In the field of teaching aptitude and educational psychology, the effectiveness of teaching is measured by pedagogical skill and cognitive factors rather than the social or financial status of the individuals involved. আশা করি বুঝতে পারছেন। ৯ নম্বর প্রশ্ন উত্তর আমরা আলোচনা করব। Which of the following is not a প্রেসক্রাইবড লেভেল অফ টিচিং? নিচের কোনটি শিক্ষাদানের নির্ধারিত কোন স্তর নয়? মেমোরি, স্মৃতিস্তর, অবশ্যই এটি বটে একটি পদ্ধতি। আন্ডারস্ট্যান্ডিং লেভেল, বোধগম্যতা স্তর, এটি আমরা আগের প্রশ্নই জেনেছি, এটিও একটি সঠিক স্তর বটে পড়াশোনার ক্ষেত্রে। রিফ্লেকটিভ, প্রতিফলন স্তর, এটিও একটি শিক্ষাদানের পক্ষে সঠিক স্তর। এরপরে রয়েছে কি? ডিফারেন্সিয়েশন,
বা বিভেদকরণ এটি সঠিক নয়। তাই এখানে কি বলছে? নট এ প্রেসক্রাইবড লেভেল অফ টিচিং। এই অনুসারে তো the correct answer is D. Why? D. Differentiation is odd one out. Definition: differentiation or differentiated instruction is a method where a teacher adjusts their lesson, tools, or environment to meet the diverse need of different students in the same class. মানে কি? যে ডিফারেন্সিয়েশনের সংজ্ঞা হলো এমন একটি পদ্ধতি যেখানে একজন শিক্ষক একই ক্লাসের বিভিন্ন শিক্ষার্থীদের বৈচিত্র্যময় প্রয়োজন মেটানোর জন্য তার পাঠদান উপকরণ বা পরিবেশ সমন্বয় করে থাকেন। The difference, while memory, understanding, and reflective levels describe how deeply a student process information, differentiation describe how teacher manage variety in student abilities. স্মৃতি, বোধগম্যতা এবং প্রতিফলন স্তরগুলো বর্ণনা করে শিক্ষার্থী কতটা গভীরভাবে তথ্য গ্রহণ করছে। অন্যদিকে ডিফারেন্সিয়েশন বর্ণনা করে একজন শিক্ষক শিক্ষার্থীদের ভিন্ন ভিন্ন সক্ষমতা কিভাবে পরিচালনা করছেন। তাই answer is D. Remember, in educational theory, specifically within the framework of the level of teaching developed by thinkers like Hubbard, Morrison, and Hunt, there are three clearly defined stages. Differentiation is a teaching strategy or method, but it is not one of the formal levels of the teaching learning process. For use during teaching, identify questions that are process types rather than content types. শিক্ষাদানের সময় ব্যবহারের জন্য সেই প্রশ্নগুলোকে চিহ্নিত করুন যা বিষয় ভিত্তিক মানে কন্টেন্ট টাইপ হওয়ার চেয়ে বেশি প্রক্রিয়া ভিত্তিক প্রসেস টাইপ। মনে রাখবে প্রসেস টাইপ বিষয়টা কি না, প্রসেস টাইপ প্রশ্নগুলো শিক্ষার কিভাবে এবং কেনর উপর গুরুত্ব দেয়। এই ধরনের প্রশ্নে শিক্ষার্থীদের পাঠ্য বইয়ের মধ্যে তথ্য হুবহু বলার বদলে নিজের মানসিক প্রক্রিয়া বা চিন্তাশীল ব্যবহার করার উত্তর দিতে পারে। প্রসেস টাইপ মানে সোজাসুজি শিক্ষার্থীদের মনে চিন্তাশীল শক্তির উত্তরণ করে। আর কন্টেন্ট টাইপ কোশ্চেন হচ্ছে এগুলো হচ্ছে ক্লোজ এন্ডেড প্রশ্ন, যেগুলো কি, কোথা এবং কখনের উপর গুরুত্ব দেয়। তাহলে আমরা শিখলাম যে প্রসেস টাইপ কি, কন্টেন্ট টাইপ কি। এরপরে আমরা এই প্রশ্নটির অপশনগুলোতে যাব এবং অপশনগুলোকে নিয়ে আলোচনা করব এবং উত্তর খোঁজার চেষ্টা করব। ডাইভারজেন্ট কোশ্চেন্স, বহুমুখী বা অপসারী প্রশ্ন। ফ্যাক্ট বেসড কোশ্চেন, তথ্যভিত্তিক প্রশ্ন। কনসেপ্ট বেসড কোশ্চেন, ধারণা ভিত্তিক প্রশ্ন। লোয়ার অর্ডার কোশ্চেন, নিম্ন স্তরের প্রশ্ন। হায়ার অর্ডার কোশ্চেন, উচ্চ স্তরের প্রশ্ন। তো প্রথমে আমরা পড়ব ডাইভারজেন্ট প্রশ্ন। এগুলো হচ্ছে উন্মুক্ত বা ওপেন এন্ডেড প্রশ্ন। এগুলো কোনো একটি নির্দিষ্ট সঠিক উত্তর থাকে না। এগুলো শিক্ষার্থীদের বহুমুখী চিন্তা করতে উৎসাহিত করে, যা সৃজনশীলতা এবং স্বাধীন চিন্তা শক্তি বৃদ্ধি করে। কি বলেছে? ফর ইউজ ডিউরিং টিচিং, আইডেন্টিফাই কোশ্চেন দ্যাট আর প্রসেস টাইপ রেদার দেন কন্টেন্ট টাইপ। প্রসেস টাইপ বিষয়গুলো কোনগুলো? সো যেহেতু এটা বহুমুখী চিন্তা করতে উৎসাহিত করে, তাই এটা অবশ্যই প্রসেস টাইপ হবে। আমাদের কি বলেছে? প্রসেস টাইপ বিষয়গুলোকে খুঁজতে বলা হচ্ছে। তাহলে এটি একটি সঠিক অপশন। এরপরে আছে বি, ফ্যাক্ট বেসড প্রশ্ন বা কোশ্চেন। এগুলো হলো কনভার্জেন্ট বা ক্লোজ এন্ডেড প্রশ্ন। এগুলো কি, কোথায় বা কখন এর উপর গুরুত্ব দেয়। এগুলো সাধারণ স্মৃতির উপর নির্ভর করে। যেমন আমরা শিক্ষার্থীদের যদি শিখাই যে ফ্রান্সের রাজধানীর নাম কি, তাহলে এটি কোনো সৃজনশীলতা বা চিন্তাশীল শক্তি উৎসাহিত করে না শিক্ষার্থীদের। তাই এটি ফ্যাক্ট বেসড কোশ্চেন এবং সরাসরি ক্লোজ এন্ডেড প্রশ্ন এগুলো। তাই এটি কন্টেন্ট টাইপ স্টেটমেন্ট।
প্রশ্ন অনুসারে এটি ভুল একটি স্টেটমেন্ট বা ভুল অপশন। এরপরে রয়েছে কনসেপ্ট বেসড। এগুলোর জন্য কেবল তথ্যের বদলে অন্তর্নিহিত নীতি বা ধারণা বোঝার প্রয়োজন হয়। একজন শিক্ষার্থীকে বিভিন্ন আইডিয়ার মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করতে হয়। তো তার মানে কি, বহুমুখী চিন্তা এর মাধ্যম দিয়েই গড়ে উঠতে পারে শিক্ষার্থীদের মনে। তাই এটি একটি প্রসেস টাইপ অপশন। এরপরে কি রয়েছে, ডি লোয়ার অর্ডার কোশ্চেন। মানে এগুলোর মধ্যে সাধারণ স্মৃতিচারণ এবং মৌখিক বোধগম্যতা থাকে। এতে শিক্ষার্থীদের তথ্য নিয়ে কোনো জটিল প্রক্রিয়া বা কাটাছাড়া করার প্রয়োজন হয় না। তাই এটি কন্টেন্ট টাইপ হচ্ছে। তাই এটি সঠিক অপশন নয়। এরপরে আছে ই হায়ার অর্ডার। ব্লুমের ট্যাক্সোনমি অনুযায়ী এগুলোর মধ্যে বিশ্লেষণ, সংশ্লেষণ এবং মূল্যায়ন। বিশ্লেষণ কি অ্যানালাইসিস, সংশ্লেষণ কি সিনথেসিস এবং মূল্যায়ন কি ইভ্যালুয়েশন। এগুলো সবই হায়ার অর্ডার কোশ্চেনের মধ্যে থাকে। কোনো সমস্যার সমাধান বা বিচার করার জন্য শিক্ষার্থীকে তথ্য নিয়ে গভীরভাবে কাজ করতে হয়। তাই এটি প্রসেস টাইপ অপশন। তো দ্য কারেক্ট আনসার ইজ এ, C and E only. In the context of teaching and classroom interaction, questions are categorized into two main types: content type, focusing on facts and simple recall, and process type, focusing on thinking, analyzing, and exploring. এরপর আমরা 11 নম্বর প্রশ্নের উত্তরে যাব এবং ব্যাখ্যা করে উত্তর খুঁজব। Which of the following will be called behavioral rather than attitude and beliefs related competencies for becoming an effective teacher? একজন কার্যকর শিক্ষক হওয়ার জন্য নিচের কোনগুলো আচরণ দক্ষতা বলা হবে? কোনগুলোকে আচরণ দক্ষতা, অ্যাটিটিউড অ্যান্ড বিলিভস বলা হবে? মনে রাখবে যে মনোভাব এবং বিশ্বাস সম্পর্কিত দক্ষতা নয়। লোকাস অফ কন্ট্রোল, নিয়ন্ত্রণের কেন্দ্রবিন্দু, কমিউনিকেটিং, যোগাযোগ স্থাপন, ম্যানেজিং অ্যান্ড মনিটরিং, পরিচালনা এবং পর্যবেক্ষণ, টিচার এনথুজিয়াজম, শিক্ষকের প্রবল উৎসাহ বা উদ্দীপনা, ইভ্যালুয়েটিং অ্যান্ড প্রোভাইডিং ফিডব্যাক, মূল্যায়ন এবং ফিডব্যাক প্রদান। তো এর অপশনগুলো ব্যাখ্যা করলে আমরা খুঁজে পাবো এর উত্তরটা। প্রথম প্রশ্ন কি আছে, লোকাস অফ কন্ট্রোল। এটি একটি মনস্তাত্ত্বিক ধারণা যা নির্দেশ করে যে একজন শিক্ষক কি বিশ্বাস করেন যে তার সাফল্যের উপর তার নিজের নিয়ন্ত্রণ আছে, নাকি তিনি মনে করেন ভাগ্য বা শিক্ষার্থীদের পটভূমির মতো বাহ্যিক কারণগুলিই দায়ী। এটি একটি বিশ্বাস পদ্ধতি, যেটিকে বলা হচ্ছে বিলিফ সিস্টেম, মানে লোকাস অফ কন্ট্রোল। এটা একটা মনস্তাত্ত্বিক ধারণা বলা যেতে পারে। তাই এটা একটা মানে আভ্যন্তরীণ মনস্তাত্ত্বিক অবস্থা হলেও এগুলো কিন্তু কোনো আচরণ নয়। তাই এটাকে সঠিক অপশন বলা যেতে পারে না। এরপরে রয়েছে কমিউনিকেটিং, মানে যোগাযোগ। এটি একটি স্পষ্ট আচরণগত দক্ষতা। এর মধ্যে আছে কি? এর মধ্যে রয়েছে কথা বলার স্বচ্ছতা, শারীরিক ভাষা এবং জটিল ধারণা ব্যাখ্যা করার ক্ষমতা। এটি একটি সক্রিয় কর্মক্ষমতা। তাই অবশ্যই এটি একটি সঠিক অপশন। এরপরে রয়েছে সি, ম্যানেজিং অ্যান্ড মনিটরিং, ব্যবস্থাপনা এবং পর্যবেক্ষণ। এটি শ্রেণীকক্ষ ব্যবস্থাপনাকে বোঝায়। শিক্ষার্থীদের সংগঠিত করা, শৃঙ্খলা রক্ষা করা এবং পাঠ চলাকালীন শিক্ষার্থীদের অগ্রগতির উপর নজর রাখা, এগুলো নির্দিষ্ট কাজের মাধ্যমে সম্পন্ন করার একটি পেশাগত দায়িত্ব। তাহলে অবশ্যই এটি একটি আচরণগত পদ্ধতি। এরপরে রয়েছে ডি, টিচার এনথুসিয়াজম, শিক্ষকের উৎসাহ। যদিও উৎসাহ আচরণের মাধ্যমে প্রকাশ পেতে পারে, তবে এটি মূলত একটি মনোভঙ্গি
বা বিষয় ও শিক্ষার্থীদের প্রতি ভালোবাসার একটি অনুভূতি। এটি সরাসরি কোনো আচরণ নয়, তাই এটিও সঠিক অপশন হতে পারে না। এরপরে রয়েছে ইভ্যালুয়েটিং অ্যান্ড প্রোভাইডিং ফিডব্যাক, মূল্যায়ন এবং ফিডব্যাক প্রদান। এর মধ্যে রয়েছে খাতা দেখা, শিক্ষার্থীদের কাজ মূল্যায়ন করা এবং মৌখিক বা লিখিতভাবে শিক্ষার্থীকে কিভাবে উন্নতি করতে হবে তা জানানো। এগুলো সবই পদ্ধতিগত আচরণ, তাই এটি একটি সঠিক অপশন বা স্টেটমেন্ট। তো দ্য কারেক্ট আনসার ইজ সি, বি, সি and E only. In the study of teacher effectiveness, competencies are generally divided into two categories: attitude beliefs, internal mindset and personality, and behavioral competencies, observable action and skills performed in the classroom. আচরণগত দক্ষতা শিক্ষকের কার্যকারিতা সম্পর্কিত গবেষণায় দক্ষতা সমূহকে সাধারণত দুটি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে মনোভঙ্গি ও বিশ্বাস, যেটাকে বলা হচ্ছে অ্যাটিটিউড বিলিফ, যেটা হচ্ছে অভ্যন্তরীণ মানসিকতা এবং ব্যক্তিত্ব, এবং আচরণগত দক্ষতা বিহেভিয়ারাল কম্পিটেন্সিস, শ্রেণীকক্ষে দৃশ্যমান কাজ এবং দক্ষ। আশা করি 11 নম্বর প্রশ্নটির বুঝতে আর কোনো অসুবিধা আপনাদের রইল না। এরপর 12 নম্বর প্রশ্নে যাব আমরা। 12 নম্বরের প্রশ্নে যেটি আছে, ইন হুইচ লেভেল অফ টিচিং লোয়ার লেভেল লার্নিং আউটকাম গেট ফোকাসড, শিক্ষাদানের কোন স্তরে নিম্ন স্তরের শিখনের ফলাফলগুলোর উপর গুরুত্ব দেওয়া হয়? পরপর 4টি অপশন আছে। মেমোরি লেভেল, এটি হচ্ছে স্মৃতি স্তর। আন্ডারস্ট্যান্ডিং লেভেল, এটি হচ্ছে বোধগম্যতা স্তর। রিফ্লেকটিভ লেভেল, এটি হচ্ছে প্রতিফলন স্তর। আর সবশেষে আছে অটোনোমাস ডেভেলপমেন্ট লেভেল, স্বায়ত্তশাসিত উন্নয়নের স্তর। দ্য কারেক্ট অ্যান্সার ইজ memory level. Why? In the hierarchy of teaching models, the memory level is considered the best basic and initial stage. It focuses on the fundamental aspects of learning that do not require deep reasoning or critical analysis. মানে কি, শিক্ষাদান মডেলের ক্রমবিন্যাসে তৃতীয় স্তরকে সবচেয়ে মৌলিক এবং প্রাথমিক পর্যায় হিসেবে বিবেচনা করা হয়। এটি শিক্ষার সেই মৌলিক দিকগুলোর উপর গুরুত্ব দেয় যেখানে গভীর যুক্তি বা সমালোচনামূলক বিশ্লেষণের প্রয়োজন পড়ে না। তাই অ্যান্সার হবে এ। এরপরে আমরা 13 নম্বর প্রশ্নে যাব। আইডেন্টিফাই দ্য ফ্যাক্টরস দ্যাট ডু নট কন্ট্রিবিউট টু দ্য এফেক্টিভনেস অফ টিচিং ফ্রম দ্য অপশনস গিভেন বিলো। নিচে দেওয়া বিকল্পগুলো থেকে সেই উপাদানগুলো চিহ্নিত করুন যা শিক্ষাদানের কার্যকারিতার কোনো অবদান রাখে না। প্রথমটি কি হচ্ছে? প্রথম অপশন হচ্ছে সোশিও ইকোনমিক্স ব্যাকগ্রাউন্ড অফ টিচার, শিক্ষকের আর্থ সামাজিক পটভূমি। কি বলছে? যে শিক্ষাদানের কার্যকারিতার কোনো অবদান রাখে না। তো এটি একটি সঠিক সিদ্ধান্ত। টিচার স্কিল ইন প্লিজিং দ্য স্টুডেন্ট, এটিও একটি সঠিক সিদ্ধান্ত। এগুলো আর কেন ব্যাখ্যা করছি না, আগের প্রশ্নগুলোতেই ব্যাখ্যা করে এসেছি। এরপরে রয়েছে টিচার সাবজেক্ট নলেজ, শিক্ষকের বিষয়ভিত্তিক জ্ঞান, এটি প্রশ্ন অনুসারে সঠিক স্টেটমেন্ট নয়। এরপরে রয়েছে টিচার্স পার্সোনাল কন্ট্যাক্ট উইথ স্টুডেন্ট, শিক্ষার্থীদের সাথে শিক্ষকের ব্যক্তিগত যোগাযোগ, এটিও একটি সঠিক অপশন। সো দ্য কারেক্ট আনসার ইজ ডি, 1, 2 and 4 only. In the context of educational psychology and teaching aptitude, the effectiveness of a teacher is judged by their ability to facilitate learning and transfer knowledge rather than their social status or personal popularity. আমরা এখন মেমোরি লেভেলের বিষয়টা ব্যাখ্যা করব, যে মেমোরি লেভেলে কোন বিষয়গুলোকে ফোকাস করা হয়। The emphasis in memory level teaching
ইজ অন হুইচ অব দ্য ফলোয়িং? তৃতীয় স্তরের শিক্ষাদানে নিচের কোন বিষয়গুলোর উপর জোর দেওয়া হয়? প্রথম অপশন, অর্গানাইজেশন অফ থটস অ্যান্ড আইডিয়াজ, চিন্তা এবং ধারণাগুলোর সংগঠন বা গুছিয়ে রাখা। থিঙ্ক অফ রিলেশনশিপ এবং ফ্যাক্ট, তথ্যগুলোর মধ্যে সম্পর্ক দেখা বা বোঝা। সিস্টেমেটিক প্রেজেন্টেশন টু এনাবেল কুইক রিপ্রোডাকশন, দ্রুত পুনরুৎপাদনে সক্ষম করার মতো নিয়মতান্ত্রিক উপস্থাপনা বা দ্রুত মনে রাখতে পারার মতো কোনো ব্যবস্থাপনা। ক্রিটিক্যাল থিঙ্কিং, সমালোচনামূলক চিন্তা বা বিচার বুদ্ধি সম্পন্ন চিন্তাভাবনা। মাস্টারি অফ কারেক্ট সিকোয়েন্সিং অফ ফ্যাক্ট, তথ্যের সঠিক ক্রম এবং পর্যায়ক্রমিক বিন্যাসের উপর দক্ষতা অর্জন। সেগ্রেটিং ওয়ান ফিচার ফ্রম অ্যানাদার, একটি বৈশিষ্ট্যকে অন্যটি থেকে আলাদা করে। তো এগুলোর ব্যাখ্যা করব এবং সঠিক অ্যান্সার খুঁজে নেব। প্রথম অপশন আছে কি, অর্গানাইজেশন অফ থটস অ্যান্ড আইডিয়াস, চিন্তাধারা এবং ধারণাগুলোর সংগঠন। এই স্তরে শিক্ষক পাঠ্য বইয়ের বিষয়বস্তুকে খুব সুসংগঠিতভাবে সাজান যাতে শিক্ষার্থীর পক্ষে তা মুখস্থ করা সহজ হয়। মনে রাখবেন, মেমোরি লেভেলে মুখস্থ কথাটা আসবে, অর্থাৎ অর্গানাইজেশন অফ থট অ্যান্ড আইডিয়াস, এটা সঠিক স্টেটমেন্ট মেমোরি লেভেলের জন্য। এরপরে রয়েছে বি, তথ্যের মধ্যে সম্পর্ক দেখা, সিং অফ রিলেশনশিপ এবং ফ্যাক্ট, এটি হচ্ছে বোধগম্যতার স্তরের একটি প্রধান বৈশিষ্ট্য। এতে শিক্ষার্থীকে স্মৃতির ঊর্ধ্বে গিয়ে দেখতে হয় কিভাবে একটি তথ্য অন্যটির সাথে সম্পর্কিত, তাই এটি সঠিক স্টেটমেন্ট নয়। এরপরে আছে সি, সিস্টেমেটিক প্রেজেন্টেশন টু এনাবেল কুইক রিপ্রোডাকশন, দ্রুত পুনরুৎপাদনে সক্ষম করার জন্য নিয়মতান্ত্রিক উপস্থাপনা। স্মৃতিস্তরের লক্ষ্য হল পুনরুৎপাদন, যা শেখা হয়েছে তা হবুও বলা বা লেখা। যেমন ধরো, নামতা বলা বা বাচ্চাকে যেন ছবি দেখানো, কথা বলা শেখানো, তাকে বিভিন্ন অঙ্গকে দেখানো। এগুলো কি? এগুলো হচ্ছে পুনরুৎপাদন পদ্ধতি, যা শেখা হয়েছে তা হবুও বলা বা মনে রাখা। এগুলো হচ্ছে মেমোরি লেভেলের একটি অংশ। শিক্ষকের নিয়মতান্ত্রিক উপস্থাপনা শিক্ষার্থীকে পরীক্ষার সময় দ্রুত তথ্যগুলো মনে করতে সাহায্য করবে। ফলে মেমোরি লেভেলের এটি একটি প্রকৃষ্ট স্টেটমেন্ট। এরপরে রয়েছে ডি, ক্রিটিক্যাল থিঙ্কিং, সমালোচনামূলক চিন্তা, এটি প্রতিফলন স্তরের মূল ভিত্তি, তাই এটি সঠিক স্টেটমেন্ট নয়। এরপরে আছে মাস্টারি অফ কারেক্ট সিকোয়েন্সিং অফ ফ্যাক্ট, তথ্যের সঠিক ক্রমবিন্যাসের দক্ষতা। স্মৃতিস্তরের শিক্ষাদান কালানুক্রমিক বা নির্দিষ্ট ক্রমের, যেমন বর্ণমালা শেখা, নামতা পড়া, ইতিহাসের তারিখকে মনে রাখা, এগুলো উপর জোর দিই, যেখানে যুক্তির চেয়ে ক্রমানুসারে মনে রাখাই আসল। তাই এটি একটি মেমোরি বা স্মৃতিস্তরের সঠিক স্টেটমেন্ট। এরপরে রয়েছে সিগ্রেটিং ওয়ান ফিচার ফ্রম অ্যানাদার, এক বৈশিষ্ট্যকে অন্যটি থেকে আলাদা করা। এর মধ্যে পার্থক্য নির্ণয় বা বিশ্লেষণ জড়িত, যা বোধগম্যতা এবং প্রতিফলন স্তরের উচ্চতর জ্ঞানীয় একটি প্রক্রিয়া। সো এটি একটি সঠিক স্টেটমেন্ট নয়। দ্য কারেক্ট অ্যান্সার ইজ বি, এ, সি অ্যান্ড ই। To answer this question correctly, must identify the characteristics of the memory level of teaching. As established in previous discussion, the memory level is the initial stage of teaching that focuses on the factual aspects of a subject. Understand? এরপর আমরা আজকের সবশেষ প্রশ্নটি নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে এ টিচার gives lot of positive and negative examples to support his her presentation in teaching the classroom. This will be related to which level of teaching? একজন শিক্ষক ক্লাসরুমে পাঠদানের সময় তার উপস্থাপনাকে সমর্থন করার জন্য প্রচুর ইতিবাচক এবং নেতিবাচক উদাহরণ দেন। এটি শিক্ষাদানের কোন স্তরের সাথে সম্পর্কিত? অটোনোমাস ডেভেলপমেন্ট লেভেল,
স্বায়ত্তশাসিত উন্নয়ন স্তর, মেমোরি লেভেল, স্মৃতি স্তর, আন্ডারস্ট্যান্ডিং লেভেল, বোধগম্যতা স্তর, রিফ্লেকটিভ লেভেল, প্রতিফলন স্তর। স্বায়ত্তশাসিত উন্নয়ন স্তর, অটোনমাস ডেভেলপমেন্ট লেভেল, এটি শিক্ষার্থীদের নিজস্ব বিকাশ এবং অনুভূতির উপর ভিত্তি করে গড়ে ওঠে। এটি শিক্ষকের দেওয়া কাঠামোগত উদাহরণের চেয়ে শিক্ষার্থীর প্রাকৃতিক কৌতূহলের উপর বেশি নির্ভর করে। মেমোরি লেভেল, এটা তো হবেই না, এই স্তরটি কেবল মুখস্থ বিদ্যার উপর গুরুত্ব দেয়। প্রতিফলন স্তর, এটি সমস্যার সমাধানের উপর গুরুত্ব দেয়। যদিও এটি বোধগম্যতাকে ভিত্তি হিসাবে ব্যবহার করে, তবে এর মূল ফোকাস শিক্ষকের উদাহরণ উপস্থাপনের চেয়ে শিক্ষার্থীর নিজস্ব চিন্তাভাবনা ও গবেষণার উপর বেশি নির্ভর করে। তাহলে পড়ে থাকলো কে? রিফ্লেকটিভ লেভেল। আন্ডারস্ট্যান্ডিং লেভেল বুঝলাম, এখন প্রশ্ন আছে রিফ্লেকটিভ লেভেল গেল, এরপরে আছে বোধগম্যতা স্তর, আন্ডারস্ট্যান্ডিং লেভেল। এই বিষয়টা জানার আছে। শিক্ষা মনোবিজ্ঞানে ইতিবাচক পজিটিভ এবং নেতিবাচক নেগেটিভ উদাহরণ ব্যবহার হলো শিক্ষাদানের বোধগম্যতা স্তরের একটি অন্যতম প্রধান বৈশিষ্ট্য। এই পর্যায়ে লক্ষ্য কেবল তথ্য মুখস্থ করা নয়, তথ্যের পেছনে মূল ধারণা বা কনসেপ্টকে আয়ত্ত করা। আর এই মূল ধারণা দিতে গেলে প্রচুর পরিমাণে ইতিবাচক এবং নেতিবাচক উদাহরণ দেওয়া দরকার আছে। কেন বোধগম্যতা স্তরে এই উদাহরণ ব্যবহার করা হবে? না, এটি একটি বিষয় যে ধারণাকে সত্যিকার অর্থে বোঝায় যে শিক্ষার্থী অবশ্যই এটি কি এবং এটি কি নয় তার মধ্যে পার্থক্য করতে জানতে পারবে। ইতিবাচক উদাহরণ কি? এগুলো শিক্ষার্থীকে একটি সাধারণ অপরিহার্য বৈশিষ্ট্যগুলোকে বুঝতে সাহায্য করে। যেমন স্তন্যপায়ী প্রাণী সম্পর্কে পড়ানোর সময় শিক্ষক একটি গরু বা তিমির উদাহরণ দিতে পারেন। নেতিবাচক উদাহরণ বলতে কি বোঝাবে? না, এগুলো কোনো ধারণার সীমা নির্ধারণ করতে সাহায্য করে এবং দেখায় যে কোনো কিছু বিষয় এই তালিকায় অন্তর্ভুক্ত নয়। যেমন একটি হাঙ্গর বা ঈগল দেখিয়ে ব্যাখ্যা করা হয়, যদিও তারা সাঁতার কাটতে পারে বা উষ্ণ রক্ত বিশিষ্ট, তবুও তারা স্তন্যপায়ী নয়। ফলাফল, এই প্রক্রিয়াটি সাধারণীকরণ জেনারেলাইজেশন, অর্থাৎ সাধারণ বৈশিষ্ট্য খুঁজে বের করতে, এবং পার্থক্যকরণ ডিসক্রিমিনেশন, অর্থাৎ সদৃশ্য কিন্তু ভিন্ন জিনিসের মধ্যে পার্থক্য করতে সাহায্য করে। এগুলোই বোধগম্যতা স্তরের মূল লক্ষ্য। আশা করি বোঝা যাচ্ছে। তাহলে এই আন্ডারস্ট্যান্ডিং লেভেল হচ্ছে অ্যান্সার। তাহলে আজকের আলোচনা আমরা এখানে শেষ করছি। এই রকম আরো দুটো পর্বে টিচিং অ্যাপটিটিউডের প্রশ্নকে আমরা শেষ করব। এই আলোচনা থেকে আশা করি আপনারা অনেকেই উপকৃত হলেন। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।